সংকটে আসার আলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং উদ্বোধন মঙ্গলবার। আগস্টে মিলবে 300 মেগাওয়াট। ডিসেম্বরে পুরোদমে চালু প্রথম ইউনিট। মিডল অফ অগস্ট 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। জ্বালানি সংকট নিরসনে সংসদে 10 সদস্যের কমিটি। জরুরি সেবায় তেল ক্রয়ে থাকবে না রেশনে। পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুল্কমুক্ত গাড়ি পাবেন না এমপিরা। সংসদে বিল পাস। প্রকল্পে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। একনেক সভায় 14 প্রকল্প অনুমোদন। ঢাকায় স্বস্তির বৃষ্টি হলেও বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রপাতের তাণ্ডব। 7 জুলাই প্রাণ গেল 14 জনের। বছরে প্রায় 300 প্রাণহানির পরও প্রতিরোধে নেই পরিকল্পনা। হাম ও উপসর্গে আরো 8 শিশুর মৃত্যু। নতুন করে হাসপাতালে 1550। টিকা নেওয়ার পরও আক্রান্ত হচ্ছে অনেকে। সচেতন হওয়ার পরামর্শ। রাজধানী বাড্ডা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার। চিরকুটের সূত্র ধরে পুলিশ হেফাজতে নাট্যকলা বিভাগের শিক্ষক ও সহপাঠী। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যায় ক্ষুব্ধ প্রবাসীরা। গ্রামের বাড়িতে শোকে স্তব্ধ স্বজনেরা। সুষ্ঠু তদন্ত বিচার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সংকটে আসার আলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন হবে মঙ্গলবার। আগস্টে প্রথম ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর। জানিয়েছেন ডিসেম্বর বা জানুয়ারিতে পুরো দমে মিলবে বিদ্যুৎ। দেখব ফারুক ভে রবিনের রিপোর্ট। পদ্মা তীরে পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার সহযোগিতায় চলছে দেশের সবচেয়ে বড় প্রকল্প 2400 মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণযজ্ঞ। পরীক্ষামূলক নানা ধাপ পেরিয়ে গত 16 এপ্রিল প্রকল্পটি পেয়েছে জ্বালানি লোডিংয়ের অনুমোদন, যার মধ্য দিয়ে নতুন মাইলফলকের অপেক্ষায় রূপপুর। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির প্রথম ইউনিটে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফুয়েল লোডিং কার্যক্রম। আর এই আনুষ্ঠানিকতা সরেজমিনে দেখতে রূপপুরে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, রুশ ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রতিনিধি সহ প্রকল্পের শীর্ষ কর্মকর্তারা। We are prepared for commissioning inshallah. তবে জ্বালানি লোডিংয়ের পরও পেরোতে হবে পরীক্ষামূলক বেশ কিছু ধাপ। এরপর সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে মিলতে পারে রূপপুরের 300 মেগাওয়াট বিদ্যুৎ। পর্যায়ক্রমে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে রূপপুরের প্রথম ইউনিট থেকে পুরোদমে বিদ্যুৎ পাওয়ার আশায় নীতি নির্ধারকরা। 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। সো অল টুগেদার অলমোস্ট 30 days. 2-4 মেগাওয়াট করতে করতে it will take around 2 months. Let's say middle of August or 3rd week of August আমরা আল্লাহ চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা দিতে পারবো বলে আমরা আশা করছি। এন্ড ডিসেম্বর or first week of January 2027 আমরা 1000+ মেগাওয়াট আল্লাহ চাইতো ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। এরপর পুরোদমে চলবে দ্বিতীয় ইউনিটকে উৎপাদনে আনার প্রক্রিয়া। নীতি নির্ধারকদের আশা আগামী বছরই মিলবে রূপপুরের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ। সেকেন্ড রিয়েক্টর যেটা ওইটা ফুয়েল লোডিং শুরু হবে সামটাইম জুন অফ 2027। বাই 2027 অগাস্ট সেপ্টেম্বর আমরা পুরোপুরি 2200 মেগাওয়াট আশা করি আল্লাহ চাইতো ইফ গোজ এভরিথিং রাইট দিতে পারবো। নীতি নির্ধারকরা বলছেন উভয় ইউনিট পুরোদমে উৎপাদনে আসলে দেশে সরবরাহ বিদ্যুতের 10 থেকে 12% যোগান দিতে পারবে রূপপুর। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গ্রামে ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে দিনে 1 ঘন্টা লোডশেডিং করতে চায় সরকার। সন্ধ্যার পর সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার পরিকল্পনা বিদ্যুৎ বিভাগের।
একই সাথে এলাকাভিত্তিক ভারসাম্য রাখা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভে রবিনের আরও একটি রিপোর্ট। গরম আসতেই দেশের নানা জায়গায় তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন, নেতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্য, সেচ কার্যক্রম আর উৎপাদন খাতে। বিদ্যুৎ থাকে না বললেই চলে। আর গেলার খবর নেই। 2.5 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে দেশের নানা এলাকায় যখন হাঁসফাঁস অবস্থা, রাজধানী ঢাকায় তখন অনেকটাই স্বস্তির ছাপ। যে কারণে গ্রাম শহরে বিদ্যুৎ বৈষম্য নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে ঢাকাতেও পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট করে লোডশেডিং করার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বৈষম্য মুক্ত করবার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ বিভাগ বলছে গ্রামে ঘাটতি কমিয়ে আনতে ঢাকায় লোডশেডিং এর পরিকল্পনা। এখন প্রশ্ন হচ্ছে ঢাকায় কিভাবে সমন্বয় হবে 110 মেগাওয়াট লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা ঢাকায় আপাতত দুপুরের দিকে লোডশেডিং করে সন্ধ্যায় সরবরাহ স্বাভাবিক রাখা। প্রাথমিকভাবে রাজধানীর এলাকাগুলোতে দৈনিক লোডশেডিং 1 ঘন্টার মধ্যে সীমিত রাখতে চায় বিদ্যুৎ বিভাগ। এছাড়া অর্থনৈতিক দিক বিবেচনায় যথাসম্ভব নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকবে শিল্প কারখানা এলাকায়, যাতে কোনো জায়গায় এক ঘন্টা বেশি নয়, আজকে এখানে হলে কালকে না হয়, এভাবে করা যায়। বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ বন্টন নীতির ক্ষেত্রে অগ্রাধিকারে রাখতে হবে খাদ্য নিরাপত্তা, অর্থনীতি, উৎপাদন খাত ও মানবিক দিক। সর্বোচ্চ মাত্রায় যাতে সেচের জন্য বিদ্যুৎ দেওয়া যায়, এটা সরকারের প্রথম প্রাধিকার হওয়া উচিত। দ্বিতীয় যেটি হওয়া উচিত যে শিল্প কারখানা যারা রপ্তানিমুখী শিল্প অথবা দেশীয় শিল্পের সাথে জড়িত, তাদের জন্য বিদ্যুতের সরবরাহটি স্বাভাবিক রাখার চেষ্টা করা। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 12 থেকে 14,000 মেগাওয়াট। ধারণা করা হচ্ছে চলতি মৌসুমে সর্বোচ্চ চাহিদা দাঁড়াতে পারে 18,500 মেগাওয়াট। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, জ্বালানির যে অবস্থা বা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, একই সাথে রূপপুরের কথা শুনলাম এবং সেই আশার আলোটা আসলে কিভাবে দেখছে বা কি আসলে সর্বশেষ জানা গেল? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রতি বছরই গরম যখন আসলে বাড়ে তখন কিন্তু বিদ্যুতের চাহিদা অনেক বেশি থাকে গ্রাম শহরে সব জায়গায়, আর বিশেষত গ্রামের কৃষিকাজ, সেচ সব কিছু মিলে কিন্তু গ্রামের এক ধরনের চাহিদা এই সময়টাতে আসলে আর একটু বেশি বাড়ে। সেটি যেমন হয়েছে, একই সঙ্গে এবার জ্বালানি সংকটের ফলে কিন্তু বিদ্যুৎ উৎপাদন সেই জায়গায় বিঘ্নতা ঘটার ফলে কিন্তু সেই চাহিদাও কিন্তু পূরণ করা পুরোপুরিভাবে সম্ভব হচ্ছে। সব মিলে কিন্তু এক ধরনের কঠিন অবস্থা, সবার মধ্যে এক ধরনের অসন্তোষ। সরকারও কিন্তু নানামুখী চেষ্টা করছে যে এই বিদ্যুৎ সংকট কিভাবে কাটানো যায়, সেখানে কিন্তু কিছুটা আশার বাণী বলা চলে, কিছুটা আশাবাদ আজকে জানিয়েছেন মন্ত্রী। সেটি কিন্তু আসলে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুখবর যেটি সেটি জানি যে ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে মঙ্গলবার। আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ এবং একই সঙ্গে ডিসেম্বর বা জানুয়ারিতে পুরোদমে বিদ্যুৎ মিলিয়ে প্রথম ইউনিটে যেটি সেটি পরীক্ষামূলকভাবে রাজধানীতে 1 ঘন্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গত বৃহস্পতিবার, যেটি প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন যে ঢাকাতেও লোডশেডিং হবে। সেটি তিনি জানিয়েছে 110 মেগাওয়াট লোডশেডিং প্রতিদিন হবে রাজধানীতে। সেটি আমরা জানি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু সবচাইতে ব্যয়বহুল যে মেগা প্রজেক্টগুলোর অন্যতম। সেটি কিন্তু কয়েক দফা পিছিয়ে ছিল নির্মাণ কাজ এবং সবশেষ সেটি কাজ শেষ হয়ে এই যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সেটি এগিয়ে যাচ্ছে, সেই সুখবর কিন্তু আসলে আজকে মন্ত্রী দিয়েছেন। সেটি কিন্তু আসলে আগামী দিনে মঙ্গলবার উদ্বোধন হওয়ার মধ্য দিয়ে যেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে আগস্ট এবং ডিসেম্বর জানুয়ারি, সেটি যদি হয় তাহলে আগামী বছর হয়তো এই সময়টাতে যে সংকটের কথা এখন বলা হচ্ছে বিদ্যুৎ, সেটি থেকে অনেক ক্ষেত্রে আসলে মুক্তি মিলতে পারে মানুষের। সেক্ষেত্রে জ্বালানির কথা উঠে এসেছে, একনেক বৈঠক এবং জাতীয় সংসদ কথা হচ্ছে বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কথাবার্তা। আপনি জানেন যে আজকে এর আগেই তো আসলে সিদ্ধান্ত হয়েছে যে সংসদ সদস্যরা যে শুল্কমুক্ত গাড়ি যেটি পান সেটি আর পাবে না, সেই সংক্রান্ত বিলটি আজকে সংসদে পাশ হয়েছে। একই সঙ্গে জ্বালানি সংকট নিরসনে সরকারি দল এবং বিরোধী দলের 10 সদস্যের যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল সেটিও কিন্তু আসলে আজকে পাশ হয়েছে সংসদে। আমরা সেই প্রতিবেদনটি দেখব। মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান। রোববার বিকেল 3:30টায় শুরু হয় সংসদ অধিবেশন। 36 বিধিতে দাঁড়িয়ে জ্বালানি সংকটে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে অভিযোগ করেন কুমিল্লার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে,
ডিউটির পরিমাণ কমে গেছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেল ক্রয়ে রেশনিং পদ্ধতি বাতিল করেছে সরকার। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। পরে জ্বালানি সংকট নিরসনে সরকারি এবং বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি পাশ হয় সংসদে। বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। সর্বসম্মতিতে সংসদে পাশ হয় বিলটি। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। এদিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ফ্যাসিবাদী আমলের মেগা প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে তদন্ত চলছে দুদকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখলাম যে আসলে শুল্কমুক্ত গাড়ির যে বিষয়টা আপনি শুরুতে রিপোর্টের আগেও বলছিলেন, এটি আসলে অর্থনীতি এবং সামগ্রিক বিষয়ে আসলে কি প্রভাব পড়ে? এটি তো অনেক ক্ষেত্রেই প্রভাব পড়ে, আর সবচেয়ে বড় যেটি যে জনগণের সঙ্গে যে জনগণের প্রতিনিধিদের যে দূরত্ব, সেটি নিশ্চয়ই কিছুটা মনস্তাত্ত্বিকভাবে আসলে কিছুটা কমবে। যে অনেকে মনে করতে পারে যে এমপিদের জন্য বিশেষ সুবিধা, সেটিও কিন্তু আজকে আইনমন্ত্রী যখন বিল উত্থাপন করেছেন সেটি বলেছেন। এবং একই সঙ্গে আসলে এখনকার যে অর্থনৈতিক বাজার বাংলাদেশের ক্ষেত্রে বাজেটে সব কিছুতে এক ধরনের প্রভাব পড়ে, এবং সেটি কিন্তু সব ধরনের মানুষের উপরে তার এক ধরনের প্রভাব যায়। সেটি কিন্তু আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু নির্বাচনী ইশতেহারের সেই সময় বলেছেন, পরেও কিন্তু সংসদের শুরুতেই কিন্তু আসলে এটি সরকারের তরফ থেকে বলা হয়েছিল। একই সঙ্গে বিরোধী দলের তরফ থেকেও কিন্তু আসলে শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ব্যাপারেও কিন্তু বলা হয়েছিল। মোটামুটি বলা ছিল ঐকমত্যের ভিত্তিতে কিন্তু আসলে এটি পাশ হলো। সংসদ কিন্তু আপনি জানেন যে একই সঙ্গে যেই 10 সদস্যের জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলের নেতা তিনি দাবি করেছিলেন যে যাতে করে বিরোধী দলের সদস্যদেরকেও অন্তর্ভুক্ত করা হয় এই সংকট নিরসনে, সেটি কিন্তু প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন, এবং সেটি কিন্তু সে কমিটি গঠন করা হয়েছে, আজকে সেটি পাশ হয়েছে সংসদে। সেক্ষেত্রে একনেক সভা নিয়ে সবশেষ কি আপডেট? আপনি জানেন যে বিগত সরকারের সময় আমরা জানি যে বড় বড় মেগা প্রকল্প নেওয়া হয়েছে, সেটি নিয়ে কিন্তু নানান ধরনের দুর্নীতি, নানান ধরনের খবর কিন্তু আসলে আমরা জানি। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু বলেছেন প্রকল্প গ্রহণে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা তিনি দিয়েছেন। আজকে সচিবালয়ে একনেক বৈঠক হয়েছে, সেখানেও কিন্তু তিনি একই রকম নির্দেশনা দিয়েছেন। আমরা প্রতিবেদনটি দেখব। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া মেগা প্রকল্পগুলোর দুর্নীতি নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। অর্থনীতির নাজুক পরিস্থিতির জন্য দায়ী করা হয় এসব মেগা প্রকল্পকে। অর্থনীতি পুনরুদ্ধারে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাশ্রয়ী প্রকল্পে মনোযোগী বিএনপি সরকার। রোববার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রকল্প নেয়ার ক্ষেত্রে তা জনবান্ধব কিনা বিবেচনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সামঞ্জস্যপূর্ণ কতটা। বৈঠকে উত্থাপিত 17টি প্রকল্পের মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়, আর অনুমোদন পেয়েছে প্রায় 13,500 কোটি টাকার 14টি প্রকল্প। 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন প্রকল্প ছিল, 7টি সংশোধনী প্রস্তাব আছে, আর 4টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ কিছু বিষয় আছে, কিছু তদন্তের বিষয় আছে। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। এছাড়া সচিবালয়ে নতুন ভবন নির্মাণে ভিন্ন প্রস্তাবের কথাও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। ভিন্ন প্রস্তাবনা আছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আপনার প্রতিবেদনটি দেখছিলাম। হ্যাঁ, বলি আমরা যদি একটু এখন সচিবালয় এবং সংসদের প্রধানমন্ত্রী আসলে কি বললেন একবারে যদি একটু দেখে নিই। আপনি জানেন যে প্রতিদিন সচিবালয়ে সকাল 9টা থেকে প্রধানমন্ত্রী অফিস করেন, পরবর্তীতে 3টে থেকে সংসদ অধিবেশন চলছে, সেখানেও কিন্তু পুরোটা সময় কিন্তু আসলে তিনি যোগ দেন, সদস্যদের নানান প্রশ্ন থাকে। আজকে যেটি আমি এর আগে শুল্কমুক্ত গাড়ির কথা বলছিলাম, আরেকটি বিষয় যেটি প্রধানমন্ত্রী আজকে কুমিল্লা সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, জরুরি সেবা পুলিশ, চিকিৎসক সহ অন্যান্য যারা জরুরি
পরিষেবায় রয়েছেন তাদের গাড়ির তেল কেনার ক্ষেত্রে রেশনিং থাকছেন, অর্থাৎ তারা যেই দীর্ঘ কোথাও যদি লাইন থেকে থাকে সেই লাইন ছাড়াই আসলে তারা তেল নিতে পারবেন, দায়িত্বে যাতে কোনো ধরনের অবহেলা না থাকে সেটির জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, দুদিন আগে সেটি জানিয়েছেন। একই সঙ্গে আজকে একনেক সভায় 17টি প্রকল্প উত্থাপিত হয়, যার মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়, 14টি প্রকল্প অনুমোদন হয়েছে, সেখানে প্রায় 13,500 কোটি টাকা কিন্তু আজকে অনুমোদন দিয়েছে একনেক সভা। অর্থাৎ সব মিলে কিন্তু আসলে সরকার আপনি যদি দেখেন ফ্যামিলি কার্ড দেখেন, কৃষক কার্ড দেখেন, সব কিছুর মধ্য দিয়ে কিন্তু বড় বড় মেগা প্রকল্পের আগে আমরা যেমন দেখেছি সেটির পরিবর্তে জনগণের জীবনযাত্রার সেটি উন্নয়ন হবে, সরাসরি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত যে ধরনের প্রকল্পগুলো রয়েছে সেটি কিন্তু সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারেও কিন্তু আসলে সেই বিষয়গুলো ছিল বিএনপির। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। জ্বালানি পরিস্থিতি উত্তরণে করণীয় এবং সরকারের নানা উদ্যোগ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। এদিকে কাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানকে স্বাগত জানাতে তাই চলছে শেষ সময়ের প্রস্তুতি। খাল খনন ও হাসপাতাল নির্মাণ কাজ সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দলীয় প্রধানের আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উচ্ছ্বাস। 2 মাসের ব্যবধানে ফের যশোর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তবে এবারের সফর প্রধানমন্ত্রী হিসাবে সরকার প্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত যশোরবাসী। সফর ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। জেলা বিএনপির আয়োজনে যশোর ঈদগাহে চলছে শেষ সময়ের মঞ্চ প্রস্তুতির কাজ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জনপ্রত্যাশাও তুঙ্গে। ঈদের মতো আনন্দ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে আমাদের যশোরবাসীর একটাই প্রত্যাশা, ইকোনমিক জোনে যাতে পরিণত হয় যশোরকে একটি সিটি কর্পোরেশন। আশা করছি যে তিনি আমাদের এই দাবিগুলো সরাসরি পূরণ করার জন্য ঘোষণাপত্র দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী যশোরে আসছেন, যশোরবাসীর দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, বাস্তবসম্মত যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে জেলার দীর্ঘদিনের জনপ্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। যশোর একটি পুরনো জেলা হওয়ার পরে যে অবকাঠামো উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা উন্নয়ন হয়নি, কিছু ডেভেলপমেন্ট হয়েছে বেগম খালেদার সময়কালে। আমি মনে করি আবার সেই গতি সঞ্চালন হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান ইনশাল্লাহ যশোরের উন্নয়নে উদার চিত্তেই তিনি ভূমিকা রাখবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। প্রথমত নিরাপত্তা, দ্বিতীয়ত আমাদের যেহেতু নির্বিঘ্ন করতে হবে সফরটাকে, সেই জন্য যে অবৈধ স্থাপনাগুলো আছে আমাদের রাস্তার পাশে এবং টুকটাক যে মেরামত সংস্কারের কাজ আছে একেবারেই যেগুলি বিভিন্ন দপ্তর করছে, এই ক্ষেত্রেও আমাদের উচ্ছেদ অভিযান অথবা অভিযান পরিচালনা করে সেটাকে নির্বিঘ্ন করার জন্য রাস্তার পাশে যে স্থাপনা এগুলি সরানোর কাজ চলছে। 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খননকৃত উলাশী যদুনাথপুর খাল পুনঃখননের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন ও জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সময় সংবাদ, যশোর। রাতের সময় আরও থাকছে। ট্রাম্পের নৈশভোজে হঠাৎ গুলি, আহত 1, সন্দেহভাজন গ্রেফতার। হামলা চলে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না বললেন মার্কিন প্রেসিডেন্ট। কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, বজ্রপাতে 7 জুলাই প্রাণ গেল 14 জনের। লন্ডভন্ড হয়েছে গাছপালা, বাড়িঘর, ক্ষতি হয়েছে ফসলেরও। এদিকে প্রচণ্ড গরমের মধ্যে রাজধানীতে হয়েছে স্বস্তির বৃষ্টি। তীব্র গরমের পর হঠাৎ এক পশলা বৃষ্টি জনমনে এনে দেয় স্বস্তি। গত কয়েকদিনের প্রচণ্ড তাপপ্রবাহের পর রোববার বিকেলের পর থেকে রাজধানীতে কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় মুষলধারে বৃষ্টি। গরমের পর আবহাওয়া ঠান্ডা হওয়ায় প্রশান্তি নেমে আসে নগর জীবনে। অনেকদিন গরম ছিল, তারপরে এখন এটা বৃষ্টিটা হওয়ার পরে জনমনে একটা স্বস্তির ব্যাপার এসছে। হঠাৎ করে বৃষ্টি আসলো, অনেক শান্তি পাচ্ছি। কাজে তো সমস্যা হচ্ছে, তারপর একটা প্রশান্তি। এদিকে বিভিন্ন জেলায় তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গির উপর দিয়ে বয়ে যায় ঝড়। ফসলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, গাছপালার।
কালবৈশাখীর সঙ্গে হানা দেয় বজ্রপাতও। রোববার বিকেলে বজ্রপাতে গাইবান্ধার সুন্দরগঞ্জেই মারা গেছেন 5 জন। এছাড়া জামালপুরে 2, সিরাজগঞ্জে 2 জন সহ ঠাকুরগাঁও, নাটোর, বগুড়া ও পঞ্চগড়ে মারা গেছেন আরও 4 জন। মিরন আহমেদ, সময় সংবাদ। এদিকে বজ্রপাতে বছরে প্রায় 300 মানুষের মৃত্যু হলেও দুর্যোগ ঘোষণা কেবল কাগজে কলমে। প্রতিরোধে নেই আগাম পরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, নগরায়নের দোহাই দিয়ে গাছ কাটায় বাড়ছে এমন ঝুঁকি। আবহাওয়াবিদ বলছেন, বজ্রধ্বনি পেলেই যেতে হবে ঘরে, তবেই থাকা যাবে নিরাপদ। জেমসন মাহবুবের রিপোর্ট। বজ্রপাত, মেঘে মেঘে ঘর্ষণের ফলে উৎপন্ন বিদ্যুৎ চমক। বিজ্ঞানের ভাষায় ভূপৃষ্ঠের পানি যখন বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে, তখন নিচের দিকে ভারী অংশের সাথে জলীয় বাষ্পের সংঘর্ষ হয়, যা প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। নগরায়নের দোহাই দিয়ে গাছ কাটার ফলে পড়ছি বজ্রপাতের ঝুঁকিতে। প্রতি বছর দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাত। তবে ভয়াবহ বজ্রপাত দেখা যায় মূলত মার্চ থেকে মে মাস পর্যন্ত। কম ভয়াবহ বজ্রপাত দেখা যায় জুন থেকে সেপ্টেম্বরে। হালকা বজ্রপাত দেখা যায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল এলাকা মূলত বজ্রপাত প্রবল এলাকার তালিকার উপরে। বজ্র মেঘ দেখা মাত্রই সর্বশক্তি দিয়ে দৌড়ে ঘরে যেতে হবে এবং ঘরে গিয়ে কমপক্ষে সর্বশেষ শব্দ শোনার পরে আপনাকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। 2018 সাল থেকে চলতি বছরের 18 এপ্রিল পর্যন্ত দেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে 2440 জনের। এর মধ্যে বেশিরভাগই কৃষক। আহত হয়েছেন 205 জন। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন সরকারি বা বেসরকারি অফিসে বজ্রপাত প্রতিরোধের ব্যবস্থা থাকলেও কৃষকদের জন্য নেই বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থা। কোনদিন শুনছেন যে পল্লী বিদ্যুতের অফিসে বজ্রপাত হয়েছে? তারা তো খুব রিমোট অঞ্চলে কাজ করে, তাদের কাছে নিশ্চয়ই জাদু আছে। সেই জাদুটা কৃষকের কাছে অ্যাভেলেবল করতে হবে। আমাদের কাছে সব আছে, যেহেতু তারা গরিব মানুষ, তাদের কোনো স্টেক নাই, তাদের কোনো কিছু নাই, আমরা তাদের নিয়ে ভাবলাম। মরে গেলে তখন বলে এতগুলো লোক মরছে। বজ্রপাতে আক্রান্ত ব্যক্তির শরীরে বিদ্যুৎ আছে, এই ভ্রান্ত ধারণায় অনেক ক্ষেত্রে ভয়ে প্রাথমিক চিকিৎসা সেবাটুকু পায় না রোগী। ভ্রান্ত ধারণা থেকে বের হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আক্রান্ত হয়ে যায় পেশেন্টটাকে লাইফ সেভিং এর জন্য সিপিআর দেওয়া দরকার। বুকের উপরে আমরা হলে হাত একটা হাতে আর একটা রেখে আমাকে চাপ দিতে হয় 2 ইঞ্চি গভীরে। সেক্ষেত্রে হলে তারপরে 5 থেকে 6 বার দেওয়ার পর আবার মুখ দিয়ে শ্বাসটা দিতে হয়। বজ্রপাত থেকে বাঁচতে যেতে হবে ঘরে বা নিরাপদ আশ্রয়ে, এর কোনো বিকল্প নেই, এমনটাই বলছেন বিশ্লেষকরা। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তর বাড্ডা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া চিরকুটের সূত্র ধরে নাট্যকলা বিভাগের এক শিক্ষক ও সহপাঠীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহাজাবিন মিমো পরিবারের সঙ্গে থাকতেন উত্তর বাড্ডার একটি বাসায়। পুলিশ জানায়, রোববার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করেন তার বাবা। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়। সেখানে ছুটে আসেন তার সহপাঠী ও শিক্ষকরা। আর সে খুবই চঞ্চল, হাসি খুশি, আমোদে এবং সে ভীষণ সবসময় কাজপ্রেমী। এটা বিচারের মাধ্যমে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের আসলে সাজা হোক এবং সঠিক বিচার হোক। পুলিশ যখন আমাদেরকে সকল শিক্ষকের সাথে উনি কথা বলেছেন, উনি বলেছেন যে একটা চিরকুটে সেখানটায় আমাদের বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সুদীপ চক্রবর্তী, ওনার নামটা আছে এবং পাশাপাশি ওরই একদম ক্লোজ ফ্রেন্ড, সহপাঠী, একসাথে ওরা পড়াশোনা করতো, মেহানি। এই 2 জনকে ওনারা পুলিশ হেফাজতে ওনারা রেখেছেন, ওনারা প্রশ্ন করবেন। পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এক শিক্ষক ও এক শিক্ষার্থীর নাম উল্লেখ রয়েছে। সেই সূত্র ধরে ওই শিক্ষক ও শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আমরা একটা চিরকুট পেয়েছি এবং সেগুলো সমস্ত কিছুই আমি এখন আর তদন্তের স্বার্থে আগাতে পারছি না, আপনার কথা বলতে পারছি না। আমরা তদন্তের স্বার্থে কিছু জিনিস রাখছি, আমাদের ভিতরে রাখছি, আমরা আগাচ্ছি, এগুলোর সূত্র ধরে আমরা আগাচ্ছি। এটা যে ইউনিভার্সিটির টিচার আছেন, জিজ্ঞাসাবাদের জন্য এনেছি, এখন এটা আন্ডার প্রসেস। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি মিমোর সহপাঠী ও স্বজনদের।
স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। চট্টগ্রামের প্রথম টি-20তে কাল মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড। ওয়ানডের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ জয়ের আশা। অভিষেক হতে পারে রিপনের। যুক্তরাষ্ট্রে খুনের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থীর গ্রামের বাড়ি জামালপুর ও মাদারীপুরে চলছে মাতম। শোকে স্তব্ধ পুরো এলাকা। জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। উচ্চতর ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জামালপুরের জামিল আহমেদ লিমন এবং মাদারীপুরের নাহিদা সুলতানা বৃষ্টি। কিন্তু ডিগ্রি অর্জনের আগেই হত্যাকাণ্ডের শিকার হলেন এই দুই মেধাবী মুখ। লিমনের স্বজনরা জানান 17 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তিনি। লাশের খণ্ডাংশ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন তারা। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে 1 বছর আগে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গিয়েছিলেন লিমন। তার মৃত্যুতে আমরা অনেক শোকাহত। তার সরকারের কাছে এবং বহির্বিশ্বের সরকারের কাছে একটাই আবেদন, তার যে তাকে যে করছে তার সর্বোচ্চ শাস্তি। আমরা চাই যে আমাদের এলাকার যেটা সম্পদ আমরা হারাই ফেললাম, যাতে যেন এই ধরনের আর অকারেন্স না ঘটে। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে 7 মাস আগে পাড়ি জমিয়েছিলেন ফ্লোরিডায়। পরিবারের পক্ষ থেকে বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও এখনো পাওয়া যায়নি লাশ। বৃষ্টির গ্রামের বাড়িতে চলছে শোক। কি কারণে হত্যা হইলো এটা আমরা জানতে চাই, আর সেই লোক আমরা বের করতে চাই। এই লোকের ফাঁসি চাই। এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এর সঠিক বিচার চাই। 17 এপ্রিল লিমন ও বৃষ্টি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস থেকে নিখোঁজ হন। এর 8 দিন পর শুক্রবার লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্র পুলিশ। আর বৃষ্টির মরদেহ খুঁজে পেতে মাঠে নেমেছে দেশটির পুলিশ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সুষ্ঠু তদন্ত বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহত জামিলের মরদেহ দেশে ফেরাতে কাজ করছে মন্ত্রণালয়। এদিকে জয়যাত্রা সহ আরেকটি বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী হয়েই নিরাপদে বাংলাদেশে পৌঁছাবে বলে আশা প্রতিমন্ত্রীর। যুক্তরাষ্ট্রে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয় গত 24 এপ্রিল। এরপর আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও বেঁচে নেই পুলিশের বরাতে জানান নিহতের ভাই। এ ঘটনায় শিহাম সালে আবু ঘরবে নামে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার্থী খুনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, সরকার দেশটির সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিতের আহ্বান জানান শামা ওবায়েদ। আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব জামিলের মরদেহ দেশে ফেরাতে কাজ করছে মন্ত্রণালয়। ছেলেটির ডেড বডি পাওয়া গেছে, আরেকজনের ডেড বডি এখনো পাওয়া যায়নি। অটোপসি করতে হবে, তাদের যে লিগ্যাল কাজগুলো আছে এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করবো। যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জয়যাত্রা সহ আরেকটি বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী হয়েই নিরাপদে বাংলাদেশে ফিরবে। সেনেগাল ও অ্যাঙ্গোলার সঙ্গে ঢাকার জ্বালানি সহযোগিতা হতে পারে বলেও জানান তিনি। সেনেগাল বিভিন্ন দেশের সাথে আমাদের জ্বালানি এনার্জি কর্পোরেশন হতে পারে। জয়যাত্রা সহ আরও যে সকল জাহাজ আসছে সেগুলো আমরা নিরাপত্তার সাথে আসবে। এদিকে বাংলাদেশ নিয়ে বিজিবি নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ রাজনীতির কারণে দেশটির নেতাদের মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। তাদের সাথে আমাদের বাইল্যাটারাল শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। কর ভ্যাট ফাঁকি রোধে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেছেন, অটোমেটেড ডাটাবেস চালুর পাশাপাশি ভ্যাট রেজিস্ট্রেশন বাড়াতে আনা হবে পরিবর্তন। তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে নগদ প্রণোদনার ওপর আয়কর অব্যাহতি সহ সোলার পিডি সিস্টেমের সরঞ্জাম আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। চলতি বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি 8 মাসে রপ্তানি আয় কমেছে 3.73%। একই সময়ে বেড়েছে উৎপাদন ব্যয়।
এমন অবস্থায় রোববার জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত হয় প্রাক বাজেট আলোচনা। এ সময় তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে নগদ প্রণোদনার উপর 10% হারে আয়কর পুরোপুরি অব্যাহতি চায় বিজিএমইএ। সহায়তা পাই সেটার এগেন্স্টে 10% হলো ট্যাক্স কেটে রাখা হয়। তো এইটা এক ধরনের ভর্তুকি। এখানে এই 10% ইম্পোজ করাটা কতটুক যৌক্তিক? নগদ প্রণোদনার উপর সরকার ট্যাক্স নিচ্ছে, যা বন্ধ করা প্রয়োজন বলছে বিটিএমএ। জ্বালানি সংকট মোকাবিলায় রফতানিমুখী শিল্পের জন্য এলপিজিতে ভ্যাট ট্যাক্স অব্যাহতির সাথে সোলার যন্ত্রাংশকে একটি কোডে আনার দাবি জানায় বিকেএমইএ। ট্যাক্স এটা ছিল আমাদের 15, বিজিএমএ থেকেও 3% বেশি, তা আমরা আপত্তি করিনি। তো এটা এখন বোধহয় 27-এ চলে যাচ্ছে বা গেছে। এটাকে একটু দেখেন পুনর্বহাল করা যায় কিনা 15-তে। সোলার সিস্টেমটা এই মুহূর্তে আমাদের জন্য এত জরুরি হয়ে পড়েছে যে বিশেষ করে বিদ্যুৎ ক্রাইসিস এবং ফুয়েল ক্রাইসিসের কারণে ব্যাটারি আমদানির ক্ষেত্রে বেশ কিছু আপনাদের বিধিনিষেধ আছে। আমার মনে হয় এই জায়গাটা এখন নতুন করে আপনাদের একটু দেখা দরকার। ব্যবসায়ীদের সকল ধরনের সহায়তা করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, কর, ভ্যাট ফাঁকি রোধে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে সংস্থাটি। আইনে একটু পরিবর্তন আনবো ইনকাম ট্যাক্সের আদলে, যাতে করে ভিএটির যে রেজিস্ট্রেশন এটা যাতে বাড়ে। রবিবারের প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় 9টি সংগঠন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন 1564 জন। সংক্রমণের সঙ্গে বাড়ছে নতুন জটিলতা। আক্রান্ত হচ্ছে টিকা নেওয়া শিশুরাও। চিকিৎসকরা বলছেন কোনো টিকাই শতভাগ কার্যকর নয়, তাই সচেতন থাকতে হবে। শিশুর কান্না আর স্বজনের উৎকণ্ঠা ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ড জুড়ে। একপাশে মাহিন, শিফাত, আয়াত, সুমাইয়ারা চেষ্টায় উঠে দাঁড়ানোর, অপেক্ষা সুস্থ হয়ে বাড়ি ফেরার। অন্য পাশে 4 মাসের আরেক শিশুর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় যেতে হবে আইসিইউতে। এমন অবস্থায় অভিভাবকদের শঙ্কা বাড়ছে নতুন নতুন জটিলতা নিয়ে। টিকা নেয়ার পরপরই আক্রান্ত হয়েছে অনেকে। ওষুধ লিখে দিছে, খাওয়ানোর পর যদি র্যাশ হয় তাহলে নিয়ে আসবেন। খাওয়ানোর একদিন পরে র্যাশ হয়েছে, নিয়ে আসার পরে ভর্তি রাখছে। প্রথমে জ্বর ছিল, জ্বর উঠার পরে পরে এগুলো বাড়ি ছিল। এই জায়গাটাই পরে নিউমোনিয়া ধরা পড়ছে এক্সরে করার পরে। কোনো মা ডাকে না, কিছু খায় না, কিছু না, শুধু বমি আর পাতলা পায়খানা। হামের টিকা 20 তারিখে পাইছে, তারপর 21 তারিখ থেকে জ্বর, পরে 21 তারিখ থেকে শরীরে মুখে একবারে হাম হয়ে পড়ে গেছে। চিকিৎসকেরা বলছেন কোনো টিকাই শতভাগ কার্যকর নয়, তাই টিকা নেয়ার পরও সচেতন থাকতে হবে। সঙ্গে অতিরিক্ত গরম হামে আক্রান্তদের জটিলতা বাড়াচ্ছে বলেও মনে করছেন চিকিৎসকরা। হামের টিকা বলা হয়ে থাকে যদি 2 ডোজ কমপ্লিট করা থাকে তাহলে 95 to 97% প্রোটেকশন দেওয়া থাকে। আর একটা টিকা যখন আপনি কোনো রোগীকে দিবেন তাকে তার শরীরে টিকার কার্যক্ষমতা আসতে 3 থেকে 4 সপ্তাহ মতো সময় লাগে। অতএব টিকা দেওয়ার পরেও সাবধানে রাখতে হবে, জনসমাগম পরিহার করতে হবে। এর মধ্যে যদি জ্বর আসে তার সাথে সাথে ওই বাচ্চাকে আইসোলেট করে ফেলতে হবে। গরমে যদি কষ্ট পায়, দেখা যায় যে খুব ঘাম বেশি হচ্ছে, ফলে তাদের এমনিতেই ডিহাইড্রেটেড হয়ে যায়, ফলে ডিহাইড্রেশনটা একটু বেশি হবে, তাড়াতাড়ি হবে, ফলে এই বাচ্চাগুলো হয়তো আরও কমপ্লিকেশনের রেট একটু বেশি থাকবে। কোনো পরিবারে একজন হামে আক্রান্ত হলে কিংবা জ্বর হলে সঙ্গে সঙ্গে আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। এ সময় সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। নিরাপদে সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে, পরে অস্ত্রধারীকে আটক করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। তিনি বলেন, হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে তাকে সরানো যাবে না। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। হোয়াইট হাউসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ বিকট শব্দ, 7 থেকে 8 রাউন্ড গুলির মতো বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বলরুম। ওয়াশিংটন হিলটনের বিশাল হলে উপস্থিত প্রায় 2500 অতিথি আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন। সেই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।
ঘটনার পর হাজারো মানুষ বলরুমের ভেতরে আটকা পড়েন। হামলাকারীকে আটক করা হয়েছে জানিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। অস্ত্রধারীকে সম্ভাব্য হত্যাকারী হিসেবেও সম্বোধন করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্সিকে অন্যতম বিপজ্জনক পেশা আখ্যা দিয়ে তিনি জানান, হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না। যদিও ট্রাম্পের বিশ্বাস, এই ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই। হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ট্রাম্প বলেন, এ কারণেই হোয়াইট হাউসে বলরুম নির্মাণ করা অত্যন্ত জরুরি। হোয়াইট হাউসের জন্য ট্রাম্পের পরিকল্পনায় একটি বলরুম রয়েছে, যার নিচে একটি সুরক্ষিত বাংকার থাকবে। হোয়াইট হাউসের আয়োজনে নৈশভোজে গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা কিংবা কি উদ্দেশ্যে গুলির ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের সংবাদদাতাদের নিয়ে 30 দিনের মধ্যে এই নৈশভোজের আয়োজন তিনি আবারও করবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে বেলা 2টায়। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারলেও শেষ 2 ওয়ানডে ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথ অনেকটাই সহজ করেছে টাইগারদের। এবার টি20 সিরিজ জয়ের মিশন টাইগারদের। চট্টগ্রামে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ে সিরিজ শুরুর আশা লিটনের দলের। প্রথম ম্যাচ সামনে রেখে সকাল 10টা থেকে সাগরিকা অনুশীলন করেছে টাইগাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেছেন ক্রিকেটাররা। টি20 সিরিজে বিশ্রামে রাখা হয়েছে পেসার মুস্তাফিজ ও তাসকিনকে। অভিষেকের অপেক্ষা আছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডল। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং তার ডেপুটি মেহেদী হাসান মিরাজ। দলের বাকি সদস্যরা হলেন মাহমুদুল্লাহ হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, এবাদত হোসেন এবং রাহিদ রানা। 2024-এর ডিসেম্বরের পর দলে ফিরলেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। আর 1 বছর পর আবারও টেস্ট দলে ডাক পেলেন অফ স্পিনার নাইম হাসান। ওয়ানডে টি20-র পর সাদা পোশাকের ক্রিকেটেও এবার দলে জায়গা পেলেন তানজিদ তামিম। আর দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবে ডেকে পাঠানো হয়েছে অমিত হাসানকে। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, সংকটে আশার আলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং উদ্বোধন মঙ্গলবার। আগস্টে মিলবে 300 মেগাওয়াট। বছরের শুরুতে পুরোদমে চালু প্রথম ইউনিট। শুল্কমুক্ত গাড়ি পাবেন না এমপিরা, সংসদে বিল পাস। প্রকল্পে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। একনেক সভায় 14 প্রকল্প অনুমোদন। ঢাকায় স্বস্তির বৃষ্টি হলেও বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রপাতের তাণ্ডব। 7 জুলাই প্রাণ গেল 14 জনের। বছরে প্রায় 300 প্রাণহানির পরও প্রতিরোধে নেই পরিকল্পনা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।